আমি শীর্ষেন্দু স্যার, আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদেরকে পড়াবো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর পাঠ্যক্রম কবিতার একটি কবিতা আমি দেখি। প্রথমে আমরা জেনে নিই কবিতা কাকে বলে। কবিতা হলো এমন এক সাহিত্যের রূপরীতি, যে রূপরীতিতে আমরা দেখব আবিধানিক বা বাচ্যার্থ যেটা বলা হয়, একটি শব্দের যে অর্থটি বলা হয় সেই অর্থকে ছাড়িয়ে ব্যঙ্গার্থক অর্থকে গ্রহণ করা। অর্থাৎ কবিতায় দুটি অর্থ থাকে, একটা হচ্ছে আবিধানিক সাধারণ অর্থ যেটা আমরা দেখতে পাই সেই অর্থ, এবং কবিতার মধ্যে সেই অর্থকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং সেই আভ্যন্তরীণ গভীর অর্থকে আমরা অনুসন্ধান করব। এই কবিতাতেও ঠিক সেই রকম একটি ভাবনা চিন্তা আছে। তার আগে আমরা জেনে নিই কবিতাটি কার লেখা। কবিতাটি লেখা শক্তি চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তিনটে শ্রেণীতে ভাগ হয়েছিল বাংলা কাব্যজগৎ। এক, রবীন্দ্রনাথের মতো ভাবনা চিন্তা লেখার স্টাইল, এক রবীন্দ্র বিরোধী ভাবনা চিন্তা লেখার স্টাইল, এক নিজেদের নিরপেক্ষ এক ভাবনা চিন্তা লেখার স্টাইল। তাদের মধ্যে জীবনানন্দ দাশ প্রধান। এই জীবনানন্দ পরবর্তী বাংলা সাহিত্যে 20 শতকের চল্লিশ পঞ্চাশ দশকের একজন শক্তিধর কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। বাংলা একালের বা আধুনিক কবিদের ভেতর তিনি পড়েন। 1933 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর দক্ষিণ 24 পরগনার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। মা বাড়িতে তার শৈশব কেটেছে, তারপর কলকাতার বাগবাজারে মামা বাড়িতেই থাকতে শুরু করে। কাশিমবাজার পলিটেকনিক স্কুলে ছাত্রজীবন থেকেই কবিতা লেখা শুরু, তারপর কমিউনিস্ট পার্টিতে যোগদান, নবোদয় নামে একটি হাতের লেখা পত্রিকা বার করেন। এইভাবে চলতে চলতে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রকাশিত জম কবিতার মধ্য দিয়ে তার কাব্যিক আত্মপ্রকাশ ঘটে। তিনি কবিতাকে পদ্য বলতেন, তার কারণ তার লেখার মধ্যে যে শৈলী আমরা পাই সেটা পদ্য আকারের, অর্থাৎ একটু দীর্ঘ বেশিরভাগ কবিতায়, এবং একটু পাঠযোগ্য, একটু তুলনামূলক অন্য কবিদের থেকে এক নতুন সৃষ্টিশীল লেখনী। তার কিছু কাব্য হলো ধর্মে আছো জিরাপেও আছো, ঈশ্বর থাকেন জলে, সোনার মাছি খুন করেছি, প্রভু নষ্ট হয়ে যায়। আমরা যে কবিতাটি পড়ব আমি দেখি সেই কবিতাটি নেওয়া হয়েছে অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে। আমরা
এবার কবিতাটি সামনে রেখে ব্যাখ্যা করব। কবিতাটির মোট লাইন আছে 16টি। প্রথম কবিতাটির নাম কি? আমি দেখি। আমি বলতে কবি স্বয়ং। কেন? কবি নিজে দেখে গাছ লাগিয়ে ভালো থাকতে চাইছেন। এই কবিতাটি এই বর্তমান সময়ের যে সব থেকে বড় সমস্যা বৃক্ষচ্ছেদন, তার ফলে মানব সভ্যতার এক দুর্দিন নেমে আসতে পারে, তারই ইঙ্গিত বহন করছে। কবি হেমন্তের অরণ্যের পোস্টমাস্টার কবিতায় বলেছিলেন, গাছের ভিতরে গিয়ে বসি আমি, গাছ কথা বলে। তিনি সেই গাছের কথাকে একটু উল্টোভাবে প্রকাশ করতে চেয়েছেন। কবিতাটি পাঠ করি, করতে করতে আলোচনা করব আমরা। গাছ তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। গাছগুলো তুলে আনো। কেন তুলে আনতে বলছেন? তো গাছগুলো তুলে না নিয়ে এলে মানুষ সে গাছগুলোকে কেটে ফেলবে। ইংরাজিতে একটি কবিতা আছে, কিলিং এ ট্রি। তো গাছ কেটে ফেলছে, সেখানে বলা আছে গাছ কেটে ফেলো না, গাছকে একদম শিকড় থেকে উবড়ে ফেলো। কেটে ফেললে আবার ওখান থেকে ছোট ছোট চারা জন্মাতে পারে। কবির এই আক্ষেপ, এই বিক্ষুব্ধতা, এই ক্রোধ মানব জাতি। কবি কি গাছ কেটে দিতে বলছেন? না। গাছ তুলে দিতে বলছেন? না। তুলে আনো, আমার বাগানে বসাও। তোমরা তো কেটে ফেলবে, তার থেকে আমার বাগানে তোমরা বসাও, গাছকে আমার বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা। এই যে কবি আমার দরকার, আমি দেখি, ওই যে আমি, এই আমি শব্দটির ভেতর কবি একটা স্বার্থপরতার ইঙ্গিত দিতে চেয়েছেন। কেন? কবি বলছেন আমার মতো স্বার্থপর হয়ে যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ হেন কাজ করে নিজেকে ভালো রাখার জন্য, তাহলে পৃথিবীটাও সুন্দর হয়ে যাবে, মানব জাতিও সুন্দর হয়ে যাবে। কবি এই জন্য এই আমি দেখি, আমার দরকার শুধু গাছ, পৃথিবীর আর কোনো লোকের দরকার নেই? আছে, তারা অনুভব করছে না। তাদের এই বিবেক জাগ্রত করার জন্য কবি এইভাবে বলার চেষ্টা করেছেন। গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার। গাছের যে সবুজ অংশগুলো আছে সেগুলো আমাদের শরীরে খুব প্রয়োজনীয়। আমরা জানি খাদ্যের জন্য প্রয়োজন,
মেডিসিনের জন্য প্রয়োজন, আমাদের বাঁচার থাকার জন্য প্রয়োজন। আর কি আরোগ্যের জন্য ওই সবুজ ভীষণ দরকার। আরোগ্য মানে সুস্থতার পথ, সুস্থ হয়ে ওঠা জন্য ওই সবুজ। আমরা জানি গাছ থেকে মেডিসিন তৈরি হয়, গাছ অব্যক্ত ঔষধ, মহৌষধ। তাই জন্যই বলছেন তিনি এই আরোগ্যের জন্য ওই সবুজ ভীষণ দরকার। তারপরের প্যারায় কি বলছেন? বহুদিন জঙ্গলে কাটেনি, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। তাহলে কবি কি আগে জঙ্গলে থাকতেন? আসলে তিনি তা বলতে চাননি। তিনি বলতে চেয়েছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। অর্থাৎ কবি এখন শহরেই আছেন, সেই শহরের আগে এখনের তুলনায় অনেক সংখ্যায় গাছ বেশি থাকতো। অর্থাৎ একটু বুঝিয়ে বলি, আমার কাছে এই মুহূর্তে 10 টাকা আছে, আগে আমার কাছে ছিল 1000 টাকা। তাহলে এখনের তুলনায় আমার আগের অবস্থা অনেক ভালো ছিল। তাহলে সেই জন্য ইটকাঠ পাথরের কংক্রিটের যে দেওয়াল আমরা তৈরি করেছি এই শহরের বুকে গাছ কেটে, তার জন্য গাছের সংখ্যা অনেক কম। এই তুলনায় আগে কিন্তু গাছ বেশি ছিল, সেই কারণে কবির মনোভাব হয়েছে এটা যেন আগে ছিল এই শহর জঙ্গল। সেই জন্য তিনি বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। আমরা বহুদিন জঙ্গলে যাইনি, কবিও যায়নি, কারণ জঙ্গল তো আর নেই, এই শহর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বৃক্ষচ্ছেদন করছি নির্বিচারে। শহরের বহুদিন শহরে আছি, শহরেই আছি, সেই ইটকাঠ পাথরের বৃক্ষহীন বা কম বৃক্ষযুক্ত অঞ্চলে। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। এখানে শহরের একটা অসুখের কথা বললো, অর্থাৎ শহরের দোষ, শহরের অসুস্থতা কি? এটা একটা মানসিক অসুস্থতা। কি? বৃক্ষচ্ছেদন, নির্বিচারে গাছ কেটে ফেলা, সবুজকে বিদায় দেওয়া। কবি এই কারণেই বলেছে মানব সভ্যতার বিকাশের শর্ত মেনে কংক্রিটের জঙ্গলে সবুজ বিদায় নিয়েছেন। এই কারণেই কবি বলছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। এটা শহরের অসুখ। হাঁ করে কেন বলছেন? অর্থাৎ আমরা যখন খুব ক্ষুধার্ত হয়, 10 দিন খেতে পাইনি বা 5 দিন খেতে পাইনি, আমরা হাঁ হাঁ করে অনেক কিছু খাই, অর্থাৎ গোগ্রাসে গেলা। এই শহরে অসুখ এতটাই বেশি হয়ে গেছে, সেই কারণে নগর সভ্যতার বিকাশ এতটা বেশি, উন্নয়ন এতটা বেশি, কংক্রিটের জঙ্গলে সবুজকে বিদায় দিয়ে ফেলেছি আমরা, সবুজকে গোগ্রাসে গিলছে আমরা। এইটাই শহরের অসুখ, শহরের দোষ, শহরের অসুস্থতা, এই মানসিকতা। তাতে কি হয়? সবুজের অনটন ঘটে। অনটন কাকে বলবো? অভাব। অর্থাৎ আগে ছিল এখন নেই, সেইটা কি অভাব বলবো? আগে আমার কাছে 10 টাকা ছিল, এখন আমার কাছে 1 টাকা। আগে ছিল এখন নেই, আমার অভাব হচ্ছে। তারপরের প্যারাই তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি সেই জন্য বলছে গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখব, আমার দরকার, আমি বাঁচতে চাই ভালোভাবে, আমার পৃথিবীটাকে আমি বাঁচাতে চাই। চোখ তো সবুজ চাই। অর্থাৎ কবি বলতে চেয়েছেন আমাদের যে চোখের দৃষ্টি, চোখের শিরা উপশিরা, কিছু রঙের তার সুস্থতা নির্ভর করে। এই সবুজ রঙটা আমাদের চোখের দৃষ্টির ক্ষেত্রে বা চোখের ক্ষেত্রে অনেক ভালো, অনেক সাবলীন। সব রং পারমিট করে না আমাদের চোখ।
আমাদের ভালো লাগে না, আমাদের চোখ বিরক্ত প্রকাশ করে, কিন্তু এই সবুজ রং আমাদের চোখের পক্ষে অনেক সুস্থ, তার ইঙ্গিত দেয়। সেই জন্য মেডিকেল সায়েন্সের রিপোর্ট অনুযায়ী সবুজ রং আমাদের চোখের ক্ষেত্রে খুব ভালো। সেই জন্যই তিনি বলছে চোখ তো সবুজ চায়। এইভাবে ব্যাখ্যা করা যায়। আরেকভাবে ব্যাখ্যা করা যায়, আমার চোখ, আমি শুধু সবুজকে দেখতে চাই, এইভাবে ব্যাখ্যা করা যায়। দেহ চাই সবুজ বাগান, আর আমার শরীর, আমার দেহ সবুজ বাগান চাই। কেন সবুজ বাগান চাই? এই যে সবুজ বাগান আমি যেটা গড়ব, তাতে আমার শরীরের এই বাগানের, এই গাছের প্রত্যেকটি অংশ দরকার। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তোমরা গাছ নিয়ে এসো, আমার বাগানে বসাও, আমি দেখব। গাছ আনো, বাগানে বসাও, অর্থাৎ বাগান তৈরি করো। কবি প্রত্যেকটা মানুষকে আহ্বান করছে, তোমরাও বাগান তৈরি করো আমার মতো করে। তোমরা সবাই বাগান তৈরি করো। কবির এই ব্যক্তিগত আকাঙ্ক্ষা, চিরন্তন আকাঙ্ক্ষা করতে চেয়েছেন। বিশ্ব মানবের হয়ে কবির এই প্রার্থনা, সবুজ, সুস্থতা এবং সজীবতার পৃথিবী চাই। জীবন জুড়ে গাছেদের জন্য কবির তীব্র ভাবনা উচ্চারিত হয়েছে, এবং কবি মানুষকে সচেতন করতে চেয়েছেন। মনের সচেতনতার জন্য, শারীরিক এবং মানসিক আরোগ্য লাভের জন্য এই পৃথিবীর বুকে বেশি বেশি করে গাছকে লালন পালন ও গাছ রোপণ করতে বলেছেন। এইভাবেই তিনি এক জোরালো ইঙ্গিত দিয়েছেন এবং আমাদেরকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এবং নাগরিক জীবনে ক্লান্তি এবং বিষাদকে তাড়ানোর জন্য গাছেদের একান্ত প্রয়োজন কবির তার কথায় বলেছেন। তিনি আরেকটি কবিতায় বলছেন, খুঁটিয়ে দেখেছি বন বনাঞ্চল, গাছের শিখরে আমোদ বিন্যস্ত থাকে লতায় পাতায়। এই কারণে কবি গাছেদের সান্নিধ্য চেয়েছেন। সবুজের বিস্তারে তার চোখ, তার শরীর, তার মন আরাম খুঁজতে চেয়েছেন। তাই কবি বলেছেন, আমি দেখতে চাই। এইভাবে প্রত্যেকটি পৃথিবীর মানুষ দেখুক, তাহলেই পৃথিবী সুন্দর, সতেজ, সুস্থ থাকবে।